এখন এতদিন ধরে আপনার ইউনূস সরকার তারপরে যারা আছে তারা বলল যে শেখ হাসিনাকে ফেরত দাও, শেখ হাসিনা কেন আসছে না। এখন বঙ্গবন্ধু কন্যা যখন বললেন যে আমি দেশে ফিরব এবং তিনি বললেন যে আমার বিরুদ্ধে একটা আমার অনুপস্থিতিতে বিচার করে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং আমি জানি যে আমাকে কারাগারে যেতে হবে কিংবা আমাকে ফাঁসিতেও ঝুলিয়ে দিতে পারে, এটা জানার পরেও কিন্তু তিনি বলেছেন যে তিনি আসবেন। তাহলে পরে এটাকে উনার উনার যে দীর্ঘ প্রায় অর্ধ শতাব্দীর পলিটিক্যাল ক্যারিয়ার, সেটা যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে পরে তো বিন্দু মাত্র কোনো সন্দেহ থাকার কোনো অবকাশ নেই। তিনি ফিরবেন, তিনি ডিসেম্বরের আগেও ফিরতে পারেন কিংবা ডিসেম্বরে না ফিরলেও তিনি কিছুদিন পরেও ফিরতে পারেন, কিন্তু তিনি ফিরবেন, এটা কিন্তু মনে রাখতে হবে। এবং তিনি কিন্তু উনি কিন্তু বলেছেন যে উনি গ্রেপ্তার করা হোক আর ফাঁসি দেওয়া হোক উনি কিন্তু ফিরবেন, এবং ওনার সাহস নিয়ে কারো কোনো মানে এতটুকু দ্বিধাদ্বন্দ্ব থাকা উচিত না। আসসালামু আলাইকুম দর্শক, আমি আতিক রহমান পুনি আপনাদের স্বাগত জানাচ্ছি পুনিয়ার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজে আমাদের নিয়মিত আলাপ আলোচনা অনুষ্ঠান খোঁজ খবরে। আমাদের প্রত্যেকটা অনুষ্ঠানে একজন সম্মানিত অতিথি থাকেন। আজকে আমাদের সম্মানিত অতিথি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মুক্তিযুদ্ধের প্রজন্ম, চেতনা উদ্ভাসিত এবং স্পষ্টবাদী মানুষ, যার কারণে তাকে ত্যাগ স্বীকার করতে হয়েছে, শেখ প্রফেসর শেখ হাফিজুর রহমান কার্জন। আপনাকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। আমরা সরাসরি আলাপ চাইতে যেতে চাই। আমি প্রথমেই যে বিষয়টি নিয়ে আজকে আলাপ করতে চাই, আপনার কাছ থেকে মতামত এবং বিশ্লেষণ জানতে চাই। ডক্টর ইউনূস বাংলাদেশের শত শত শিক্ষককে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে অপমান, লাঞ্ছিত করে মবের মাধ্যমে বের করে দেওয়া হয়েছে। একটি নির্বাচিত সরকার আসলো, কিন্তু সেই আগের মব কালচার ততটা না থাকলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে বেশ কিছু ঘটনা ঘটেছে। এর আগে প্রফেসর নাজিমুল হাসান করিমুল্লাহ সহ কয়েকজনকে ওখান থেকে চাকরিচ্যুত করা হয়েছে। এবার আরো 4 জনকে করা হলো, আর শোনা যাচ্ছে এই খর্গ যদি বলি সেটা চলতেই থাকবে। এবং সম্ভবত আমরা যদি খবর পেলাম কাবিনী গাইন, তার বিরুদ্ধে একটা তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে। এই যে একটা ধারা থেকে শুরু হলো, শিক্ষকদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মবস্টাররা একদম মব করে বের করে দিয়েছে এমন হয়েছে। আপনি একজন সম্মানিত শিক্ষক, আইন বিভাগের শিক্ষক, আপনার কাছে জানতে চাই এই ট্রেডিশন কতটা আমাদের জাতির জন্য মঙ্গল, এটার কুপ্রভাব বা এফেক্ট কি হতে পারে? প্রফেসর হাফিজুর রহমান কার্জন। আপনাকে ধন্যবাদ আতিক রহমান পূর্ণিয়া। আপনার মাধ্যমে যারা দেখছেন এবং শুনছেন তাদের শুভকামনা। ঢাকা বিশ্ববিদ্যালয় ধরেন যে 1921 সালে প্রতিষ্ঠিত হওয়ার পরে তখন তো পূর্ববঙ্গ ছিল, পরবর্তীতে পূর্ব পাকিস্তান, তারপরে বাংলাদেশ। তো পূর্ববঙ্গ কিংবা পূর্ব পাকিস্তান, বাংলাদেশ, এই যে ভূখণ্ড, এই ভূখণ্ডের ভেতরে আপনার মানে এই বিশ্ববিদ্যালয়টা মোর দ্যান ইউনিভার্সিটি। এটা আসলে বিশ্ববিদ্যালয়টা যে আপনার শিক্ষা এবং গবেষণার যে কাজটা, তার অতিরিক্ত এটা জাতি গঠনের ক্ষেত্রে, এবং আপনার এখানে এই ভূখণ্ডে একটা শিক্ষিত মধ্যবিত্ত যারা পাকিস্তান আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, যারা মুক্তিযুদ্ধেও নেতৃত্ব দিয়েছেন। সুতরাং এই বিশ্ববিদ্যালয়টাকে মানে শুধুমাত্র বিশ্ববিদ্যালয় বললে ভুল হবে, এর চেয়ে অনেক বড় এর মানে জাতি গঠন সহ শিক্ষিত মধ্যবিত্ত গঠনের যে ভূমিকা এবং বিভিন্ন ক্ষেত্রে এটার যে ভূমিকা, সেটার কারণে একটা সময় এটা মানে অক্সফোর্ড অফ দ্য ইস্ট হিসেবে স্বীকৃতি পেয়েছিল। এটার শিক্ষা, গবেষণা এবং অন্যান্য ক্ষেত্রে বলা হতো যে জাতিকে দিক নির্দেশনা প্রদান করে, কিন্তু আমরা আনফর্চুনেটলি সেই জায়গাটা নষ্ট করে ফেলেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়কে যেভাবে সারা দেশের মানুষ সম্মান করতো সেই জায়গাটা নেই এখন। ধরেন তারপরেও 80-র দশকে যখন স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়েছে, আপনার সাবেক প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, তারপরে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, স্বৈরাচার বিরোধী আন্দোলন যখন হচ্ছিল, তারা কিন্তু আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, তখন অধ্যাপক সাদউদ্দিন আহমেদ সভাপতি ছিলেন, এখানে এসে কিন্তু তারা মিটিং করে গিয়েছে। মানে আমি বলছি যে বিশ্ববিদ্যালয়ের যে মর্যাদা এবং জাতির যে একটা সম্মান, সেটা বোঝার জন্য। কিন্তু আসলে সেই জায়গাটা আমরা নষ্ট করেছি, এবং এখানে যে শিক্ষক রাজনীতি ছিল এক সময়, শিক্ষক রাজনীতি, ছাত্র রাজনীতি,
সমস্যা? জি জি, না সমস্যা? আচ্ছা, না না প্লিজ। জি এখানে যে শিক্ষক রাজনীতি ছাত্র রাজনীতি ছিল সেটার একটা ইতিবাচক গঠনমূলক একটা ভূমিকা ছিল এবং সারা দেশকে সেটা দিক নির্দেশনা দিত। সেই জায়গাটা আর নেই, সেই জায়গাটা আর নেই এবং এখানে ছাত্র রাজনীতি, শিক্ষক রাজনীতি দলীয় বৃত্তে সেটা যেভাবে বৃত্তাবদ্ধ হয়েছে, মানে সেই রাজনীতির সেই জায়গাটা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে আমি ব্যক্তিগতভাবে প্রত্যাশা করি না। মানে যেকোনো শিক্ষক, যেকোনো ছাত্র তার যে আদর্শিক জায়গা থেকে রাজনীতি করতে পারে, কিন্তু বিশ্ববিদ্যালয়কে বৃহত্তর অর্থে কোনো একটা নির্দিষ্ট প্যারোকিয়াল পলিটিক্যাল বৃত্তাবদ্ধ করে ফেলা আমি ঠিক মানে সেটা আমার কাছে পছন্দ হয় না, কিংবা সেটা বিশ্ববিদ্যালয়ের সাথে মানানসইও নয়। এখন যেটা হয়েছে দীর্ঘদিন ধরে, যে এখানে কিছু সাদা দল আছে, নীল দল আছে, গোলাপি দল ছিল, এখন সেটা নাই। তো সাদা দলকে যেটা বলা হয় যে আপনার তারা বিএনপি এবং জামাতপন্থী শিক্ষকদের দল, আর নীল দল যেটা সেটা ৮০-৯০ দশকেও কিন্তু সেটাকে বলা হতো মুক্তিযুদ্ধের পক্ষের একটা দল, এবং সেখানে শুধু আওয়ামী লীগের সমর্থক না, যেখানে বাম ঘরানার কিংবা অন্য কোনো আদর্শের যারা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করেন তাদেরকে তাদের তাদের সেই শিক্ষকদের সংগঠন। কিন্তু আস্তে আস্তে আসলে এটা আসলে দলীয় বৃত্তে চলে গিয়েছে। এখন বড় দাগে যেটা বলে যে সাদা দল বিএনপি পন্থী শিক্ষকদের দল, আর নীল দল হচ্ছে আওয়ামী লীগ পন্থী শিক্ষকদের দল। এখন সম্প্রতি ধরেন নীল দলের প্রতি নীল দল নিষিদ্ধ করার যে বিষয়টা এসছে, মানে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের বর্তমান যে উপাচার্য, মাননীয় উপাচার্য ডক্টর ওবায়দুল ইসলাম, তারপরে দুইজন একজন সহ উপাচার্য শিক্ষা, সহ উপাচার্য প্রশাসন, তারা তো যথেষ্ট মানে তারা পলিটিক্যাল, তাদেরকে যথেষ্ট পরিপক্কই আমি মনে করি, তারা একটা রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এসছেন। কিন্তু সম্প্রতি প্রথমে 231 জন শিক্ষককে তালিকাবদ্ধ করা, তারপরে 125 জনের একটা তালিকা দেওয়া এবং নীল দলকে নিষিদ্ধ করার যে বিষয়টা এসছে, আইদার আমার কাছে মনে হয় যে উনারা যথেষ্ট সময় দিয়ে বিষয়টা চিন্তা করেননি, কিংবা দে আর মিসগাইডেড। কারণ প্রথমত সমস্যা হচ্ছে যে যখন আপনি বলছেন মানে ইউনিভার্সিটি ইজ গোয়িং টু ব্যান ব্লু ব্লু প্যানেল, তখন কিন্তু এটা আপনার মানে একটা অস্বাভাবিক একটা বিষয়, মানে এটা কিন্তু একটা হাস্যকর বিষয় হয়ে যাবে। কারণ নীল দল সাদা দল এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার্ড কোনো দল না। আপনি যেমন একটা রাজনৈতিক দল, সেখানে যেমন আপনার নির্বাচন কমিশনে নিবন্ধন করতে হয়, অনেকগুলো প্রসিডিউর আছে, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আদর্শিক দল। হ্যাঁ, এবং যে কোনো শিক্ষক সেখানে যেতে পারেন, এটার জন্য কোনো আপনার সদস্য পদ নাই, ওইভাবে কোনো ফর্মালিটি নাই, এটা আদর্শ ভিত্তিক দল। আপনি যখন নিষিদ্ধ করার কথা বলবেন তখন তো তার কিছু আইনি কাঠামো লাগবে। আর আদর্শ ভিত্তিক দল আপনি তো মানে আদর্শ ভিত্তিক কোনো কিছু তো আপনি মানে নিষিদ্ধ করতে পারেন না, নিষিদ্ধ করে সেটাকে আপনার পরিস্থিতি আরো খারাপ হয়। সেটা আপনি কোনো মানে সেটা আপনি যদি কোনো কারণে সেটা নিষিদ্ধ করতে চান, কিংবা দেশের ভিতরে একমাত্র কোনো সংগঠন, শিক্ষকদের দল হোক, ছাত্রদের দল হোক, কৃষকদের দল হোক, রাজনৈতিক দল হোক, যে কোনো ধরনের দল, এই দলটাকে আপনি নিষিদ্ধ করতে পারেন তখনই যদি সেটা সন্ত্রাসী সংগঠন হয়, যদি সেটা হয় যে আপনার যে সেটা রাষ্ট্রবিরোধী কর্মতৎপরতার সাথে জড়িত, যদি সেটা সার্বভৌমত্ব বিরোধী কর্মতৎপরতার সাথে জড়িত, তখন আপনি সেটাকে ব্যান করতে পারেন। কিন্তু আপনার মানে এই ধরনের কর্মকাণ্ড, যে আপনার যে বিষয়টা হয়েছে 231 জন শিক্ষক, তারপরে 125 জন শিক্ষক, তাদেরকে যে মানে আরো আগে থেকে 5ই আগস্টের পর থেকে আপনার যেটা হয়েছে প্রায় 100-র মতো শিক্ষক, তাদেরকে ছাত্রদের, ছাত্রছাত্রীদের, শিক্ষার্থীদের, এবং এখানে বলে রাখি যে আমি মনে করি 80-90% শিক্ষার্থী মানে তারা এগুলোর সাথে জড়িত। এটা নির্দিষ্ট, আমি ব্যক্তিগতভাবে আমি যতটুকু বুঝতে পেরেছি, খোঁজ খবর নিয়ে যেটা জেনেছি, মুক্তিযুদ্ধ বিরোধী যে লোকজন, মুক্তিযুদ্ধ বিরোধী যে সমস্ত মানে উগ্রবাদী যারা আমরা দেখতে পেয়েছি, যে আপনার বাংলাদেশের সংবিধানকে কবর দিতে চায়, তারপরে বাংলাদেশ মুক্তিযুদ্ধের বাংলাদেশটাকে একদম কবর দিয়ে দিতে চায়, মানে তাদের মাথা থেকে এই সমস্ত
উদ্ভট চিন্তা এবং একটা মানে বিশ্ববিদ্যালয়কে নষ্ট করা, ধ্বংস করে দেওয়া, বাংলাদেশটাকে ধ্বংস করে দেওয়া, তাদের মাথা থেকে এই জিনিসগুলো এসছে এবং তারা শিক্ষকদের ছাত্রছাত্রী দিয়ে দিয়ে আপনার অভিযোগ করিয়েছে যে এরা হচ্ছে স্বৈরাচারের দোষর এবং এরা হচ্ছে ওই স্বৈরাচারকে নানাভাবে আপনার সহযোগিতা করেছিল। এরা ছাত্রছাত্রীদের যে আন্দোলন, সেই আন্দোলনকে তারা বিভ্রান্ত করেছিল, তাই সেই জুলাই আগস্টের যে আন্দোলন তার বিপক্ষে তারা অবস্থান নিয়েছিল। কিন্তু এই যে আপনি একটা ট্যাগ দিচ্ছেন যে স্বৈরাচারের দোষর কিংবা তারা অমুক আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়েছিল, আপনি এটা সামাজিকভাবে বলতে পারেন, নৈতিকভাবে বলতে পারেন, রাজনৈতিকভাবেও বলতে পারেন, কিন্তু আপনি একাডেমিক কোনো সিদ্ধান্ত যদি কারো কোনো শিক্ষক কিংবা কর্মকর্তা কর্মচারী ছাত্রের বিরুদ্ধে একাডেমিক কোনো সিদ্ধান্ত নিতে হলে আপনার 1973 সালের যে আইন, সেই আইনে যেতে হবে। সেই আইনে যদি সে কোনো ডিসিপ্লিন লঙ্ঘন করে, সেই আইনের কোনো ধারা যদি লঙ্ঘিত হয়, কিংবা আপনি যদি প্রচলিত দেশের ভেতরে যে প্রচলিত আইন, তো আপনি মানে যে কোনো নাগরিক, শুধুমাত্র শিক্ষক না, আপনি সেটা পুলিশ কর্মকর্তা হোক, সেটা সামরিক বাহিনীর ভিতরে হোক, কিংবা আপনার সাংবাদিক হোক, কারণ আমরা 5ই আগস্টের পরে একটা অ্যাবনর্মাল পরিস্থিতি দেখলাম যে আপনার রেজিম চেঞ্জ নানা রকম হয়েছে, বিভিন্ন সময় আন্দোলন হয়েছে, সরকার পতন হয়েছে, কিন্তু তারপরে একটা নির্দিষ্ট ট্যাগ দিয়ে যে এ ওর দোষর ছিল, ও ওর দোষর ছিল, এত এত মানুষকে বহিষ্কার করা হয়েছে, পদ থেকে বাধ্য করা হয়েছে, দেশের ভিতরে মনে হচ্ছে যে একটা দম বন্ধ করা অবস্থা, একটা ট্যাগ, মানে আপনি সবকিছুতে একটা নির্দিষ্ট প্রক্রিয়া থাকবে। যদি কোনো ব্যক্তি আপনার একাডেমিক ডিসিপ্লিন লঙ্ঘন করে, যদি কোনো ব্যক্তি 1973 সালের আইন ভঙ্গ করে, আপনি তার বিরুদ্ধে অভিযোগটা আনবেন যে আপনার বিরুদ্ধে এই অভিযোগ আছে, সুতরাং আপনি আত্মপক্ষ সমর্থন করেন। আত্মপক্ষ সমর্থন করার পরে আপনার ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠিত হবে, হ্যাঁ, তারপরে তারা দেখবে যে আসলে অভিযোগটা সত্যি কিনা। তারপরে আপনার এখানে মানে বিভিন্ন আমাদের 1973 সালের যে আদেশ, সেখানে আপনার ট্রাইব্যুনালের বিধান আছে, একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে তাকে আপনি ব্যবস্থা নিতে পারবেন। কিন্তু এই যে আপনার মানে ঢালাও ভাবে এরা স্বৈরাচারের দোষর, এরা জুলাই আগস্টের আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়েছিল, এই যে এই সমস্ত কথা বলি, হ্যাঁ, আপনার কিছু কিছু শিক্ষক যে আপনার জুলাই আগস্টের আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নেননি আমি তা বলছি, কিংবা কেউ কেউ যে সরকারের সমর্থন করেননি সেটাও বলছি না, কিন্তু আপনি যদি কারো বিরুদ্ধে ব্যবস্থা নিতে চান, তাহলে পরে একটা নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে আপনাকে ব্যবস্থাটা নিতে হবে। আপনি ঢালাও ভাবে বলে দিলেন যে এ ওর দোষর, ও ওর দোষর, কিংবা এরা এই আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়েছে। প্রথমত হচ্ছে যে আপনি আইন অনুযায়ী এটা পারেন না, আর দ্বিতীয়ত যে বাস্তব কথাটা, সেটা হচ্ছে আমি নিজে ব্যক্তিগতভাবে জানি যে যারা মুক্তিযুদ্ধের পক্ষের কিংবা আওয়ামী লীগের সমর্থক কিংবা বামপন্থী অনেক শিক্ষক, তারা কিন্তু মোটামুটি সবাই কোটা আন্দোলনকে সমর্থন করেছে। যে আপনার যে কোনো জায়গাতে আমাদের প্রশাসনিক কিংবা সরকারি চাকরিতে 55% কোটা থাকতে পারে না, এটা আমি তো অসংখ্য ইন্টারভিউতে বলেছি, এবং আমাদের যারা শিক্ষক তারা কিন্তু এটা অসংখ্য মানে বিভিন্ন জায়গাতে তারা তাদের ছাত্রছাত্রীদের সহযোগিতা করেছে। কিন্তু যেটা হয়েছে, এক দফার আন্দোলন যখন হয়েছে তখন কিন্তু সবাই সরে এসেছে, এবং এক দফার আন্দোলন যখন তারা গেল এবং যে নাশকতা করে গেল, পরবর্তীতে আমরা যে সমস্ত তথ্য উপাত্ত পাচ্ছি, এখন তো আমরা দেখছি যে পুরো বাংলাদেশটাকে মানে ধ্বংস করে দেওয়ার একটা চক্রান্ত করে তারা মাঠে নেমেছে। এবং আপনি জানেন যে অন্যতম প্রধান সমন্বয়ক, একজন সমন্বয়ক, সে বলেছে যে প্রথম 2 সপ্তাহ যে আন্দোলন চলেছে, সেই আন্দোলন ছাত্রলীগের যারা হল শাখার নেতৃবৃন্দ তাদের সহযোগিতায় চলেছে। সুতরাং আপনি এখন মানে এবং আপনার এখন তাদের নিজেদের তরফ থেকেই সমালোচনা করা হচ্ছে যে তারা যখন কয়েকজন সমন্বয়ক তাদেরকে গ্রেপ্তার করে ডিবি অফিসে নিয়ে যাওয়া হয়, তখন তারা লিখিত দিয়েছিল যে আমরা আন্দোলন প্রত্যাহার করছি, আমরা সরে যাচ্ছি। তারপরে 19 জুলাই থেকে প্রাইভেট ইউনিভার্সিটি নেমেছে। ওই প্রাইভেট ইউনিভার্সিটি এবং মফস্বলের লোকজন না নামলে এই আন্দোলন কিন্তু সফল হতো। এবং তারও পরবর্তীতে তারা যে আন্দোলনটা করেছে উইথ দি কনসেন্ট অফ দ্য ক্যান্টনমেন্ট, এখানে যে আর্মি এস্টাবলিশমেন্ট, তাদের সম্মতি নিয়ে তারা কিন্তু আন্দোলনটা করেছে। এখন আন্দোলন সফল হওয়ার পরে তারা যে সমস্ত যা খুশি তাই করছে,
আপনি শুধুমাত্র শিক্ষকদের ক্ষেত্রে না, আপনি সাংবাদিকদের ক্ষেত্রে দেখেন যে তাদেরকে গণহত্যার মামলা দেওয়া হয়েছে। 2-3 বছর ধরে এক একজন সাংবাদিক, কয়েকশো সাংবাদিক কাজ করতে পারছেন না। শিক্ষকদের আপনার প্রাইমারি লেভেলে, তারপর হায়ার সেকেন্ডারি লেভেলে, বিশ্ববিদ্যালয়ে এক অস্বস্তিকর অবস্থা, এবং আপনি পৃথিবীর কোথাও এরকম পরিস্থিতি আপনি পাবেন না। এবং আমি মনে করি যে বিশ্ববিদ্যালয়ে যারা প্রশাসন তারা সবাই প্রাজ্ঞ, এবং তারা বর্তমানে যে মানে তারা যদি কোনো শিক্ষক কিংবা কর্মকর্তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে চান, তাহলে পরে ডিউ প্রসেস অফ ল, আপনার 1973 সালের যে আদেশ, সেই আদেশের ভিতরে স্পষ্ট করে লেখা আছে যে কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে একজন শিক্ষক কিংবা কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে, এবং একদম সেটা প্রমাণিত তথ্যের ভিত্তিতে। কারণ অধিকাংশ ক্ষেত্রে যেটা হয়েছে, কোনো সুনির্দিষ্ট তথ্য প্রমাণ নাই, শুধুমাত্র কথা হচ্ছে একটা, উনি স্বৈরাচারের দোষর, আর একটা হচ্ছে যে ছাত্রছাত্রীরা অভিযোগ করেছে, এবং এই ছাত্রছাত্রীরা খুবই গুটি কতক কয়েকজন ছাত্রছাত্রী, এবং তারা এমন একটা ভয়ের পরিবেশ তৈরি করেছে যে অন্যান্য শিক্ষার্থীদের তারা বাধ্য করেছে এগুলো করার জন্য। সুতরাং এরকম একটা পরিস্থিতি যদি হয়, তাহলে পরে আমি যেটা মনে করি যে এইখানে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি একটা বিদেশি মিশন নিয়ে এসেছিলেন, যে এখানকার মানে বাংলাদেশের যেটা রিসোর্স সেটা তিনি কিভাবে বিদেশের হাতে তুলে দিতে পারেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটা চুক্তি হয়েছে, আমরা জানি যে সেটার মধ্য দিয়ে বাংলাদেশের কৃষি, বাংলাদেশের ব্যবসা বাণিজ্য, বাংলাদেশের সামরিক সরঞ্জাম, অনেক ক্ষেত্রেই আমরা রাশিয়া কিংবা চীনের কাছ থেকে যদি কিছু কিনতে চাই, তাহলে পরে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের অনুমতি দিতে হবে। এবং এই ইউনূস সরকার তার, আপনি দেখবেন যে বাংলাদেশের সেনাবাহিনী, পুলিশ, শিক্ষা, ব্যবসা বাণিজ্য সবকিছু কিন্তু তারা একদম, আমার কাছে মনে হয় যে আপনার বিশ্ববিদ্যালয়ের প্রশাসন মানে যদি তারা কিছু করতে চান, তাহলে পরে ডিউ প্রসেস অফ লতে করা উচিত। এবং এটা যে কোনো একটা, এর আগেও আমরা দেখেছি বিভিন্ন সময়ে যে যারা ক্ষমতায় থাকে তারা ক্ষমতার দম্ভে অনেক অপরিণামদর্শী সিদ্ধান্ত নিয়ে থাকে, এবং ওইটার পরিণাম তারাও ভোগ করে। হ্যাঁ, সুতরাং এই যে আপনি একদম আইন কানুন ছাড়া একদম কিছুমাত্র অনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ট্যাগ দিয়ে আপনি যেভাবে শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন, এবং এটার ভেতরে আপনার যে সমস্ত শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে তারা কিন্তু অনেকেই মানে সেই আপনার অক্সফোর্ড, ক্যামব্রিজ, তারপরে মার্কিন যুক্তরাষ্ট্র, তারপরে অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, অনেক ভালো জায়গা থেকে পড়াশোনা করে এসেছেন, এবং প্রত্যেকটা মানুষের একটা আদর্শ থাকবে। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি আপনার 2001 থেকে 2006 পর্যন্ত আপনার তখনকার যে সরকার ছিল, সেই সরকারের অনেক কর্মকাণ্ড কিন্তু মানুষকে ক্ষুব্ধ করেছে। ওই সরকারের অনেক কর্মকাণ্ড কিন্তু দেশে বিদেশে সমালোচিত হয়েছে। তার মানে এই না ওই দলের যারা সমর্থন করে, ওই দলের যারা শিক্ষক, তারা কিন্তু ওই সমস্ত কর্মকাণ্ডকে সমর্থন করেন না। আবার একইভাবে আমি দেখেছি যে আপনার জুলাই আগস্ট এই সময়টাতে যে সরকার ছিল, তারা যে সমস্ত ভুল ভ্রান্তি করেছেন, কিংবা তাদের তরফ থেকে যে সমস্ত মানে শক্তি প্রয়োগ করা হয়েছে, সেই শক্তি প্রয়োগের প্রেক্ষিতে অনেক ছাত্র কিংবা আপনার শিশু তারা যে নিহত হয়েছে, সেই সমস্ত কর্মকাণ্ড কিন্তু মানে তাদের যারা সমর্থক, শিক্ষিত সমর্থক, শিক্ষক কিংবা সাংবাদিক কিংবা সরকারি কোনো কর্মকর্তা কিংবা যারা সচেতন, তারা কিন্তু এটাকে সমর্থন করেন, কখনোই করেন না। আমি নিজে দেখেছি 2001 থেকে 2006 পর্যন্ত দুইটা প্যারালাল গভর্নমেন্ট চলেছে, এবং দুইটা প্যারালাল গভর্নমেন্ট চলাতে ওই সময় কিন্তু মানুষের ভিতরে অনেক ক্ষোভ তৈরি হচ্ছে। এমনকি আমি জানি যে বিএনপির ঊর্ধ্বতন নেতৃবৃন্দ আপনার ওই একটা ভবনে গিয়ে তারা ঘন্টার পর ঘন্টা বসে থেকেছেন, কোনো অ্যাপয়েন্টমেন্ট পান না, এবং সেই জিনিসগুলো কিন্তু তাদের যে শিক্ষক, তাদের সাংবাদিক, তাদের অনেককে ক্ষুব্ধ করেছিল। কিন্তু তারা কিন্তু মানে ওই দলের ওই ভুল ভ্রান্তি কিংবা খারাপ কাজকে কিন্তু সমর্থন করেন। সুতরাং আজকে আপনি যে ট্যাগের রাজনীতি দিয়ে যে অস্থিরতা তৈরি করছেন এবং যে আতঙ্ক তৈরি করছেন, যে অন্যায় করছেন শিক্ষকদের উপরে, পুলিশ কর্মকর্তাদের উপরে, সাংবাদিকদের উপরে, সামরিক কর্মকর্তাদের উপরে, এবং পুরো সব জায়গাতে আপনি যে একটা অস্থিরতা তৈরি করেছেন, সেটার ফলাফল তো ভালো হবে না।
জি, তার জন্য আমরা পুরো বিষয়টাই একটা স্বচ্ছ এবং ভালো ধারণা পেলাম আপনার কাছ থেকে, আপনার পর্যালোচনা শুনলাম। এটা নিঃসন্দেহে দুঃখজনক, কারণ যা সমাজে আমরা আমাদের জেনারেশন দেখে এসেছি যে শিক্ষকদের জায়গাটা একটা ভিন্ন জায়গা, মানে সবকিছুর মধ্যে শিক্ষকদেরকে তার এই পুলিশের এসপির মতো ডিসির মতো ক্ষমতা নাই, কিন্তু সমাজে তার চেয়েও বেশি সম্মানের জায়গায় থাকে শিক্ষকরা। তো এখন রাজনীতি পরিবর্তনের সাথে সাথে এরকম দুঃখজনক ঘটনা ঘটছে। আমি আরেকটা ডিফারেন্ট বিষয়ে আপনার কাছ থেকে পর্যবেক্ষণ জানতে চাই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর বাংলাদেশে ঘুরে গেছেন, খুব আলোচনা হচ্ছে। আপনার পর্যবেক্ষণ জানতে চাই যে উনি কেন বাংলাদেশে বসে ভারতীয় হাই কমিশনের সাথে বৈঠক করলেন। আজকে জামাতও দেখলাম খুব রিয়েক্ট করেছে, যে জামাতের আমির বলছে যে এটা যদি সৌজন্য সাক্ষাৎ হয় তাহলে কিছু বলার নাই, কিন্তু যদি দুই দেশের বিষয় নিয়ে আলাপ হয়ে থাকে তাহলে এটা সরকারের সাথে হওয়া উচিত ছিল। আপনার কি মনে হয় সার্জিও গোরের এই বিশেষ সিগন্যাল? আমি যেটা মনে করি যে আপনার পুরো ইন্দো প্যাসিফিক যে রিজিয়ন এবং এশিয়ার একটা সাউথ এশিয়া ইনক্লুডিং সাউথ এশিয়া, এখানে চীনের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা প্রতিদ্বন্দ্বিতা আছে, যে এখানে কার প্রভাব বলয় কতটা বিস্তৃত হবে। আমেরিকা সচেষ্ট তার প্রভাব বলয় বিস্তৃত করা, আবার চীন সচেষ্ট তার প্রভাব বলয় বিস্তৃত করা। এইটা নিয়ে আমরা দেখি যে তাদের ভিতরে সামরিক, নিরাপত্তা জড়িত, ব্যবসা বাণিজ্য, অনেক কিছু নিয়ে তাদের ভিতরে একটা প্রতিদ্বন্দ্বিতা আছে এবং সেটা নিয়ে তারা সবসময় তৎপর থাকে। এবং এই যে আপনার সাউথ এশিয়া এবং ইন্দো প্যাসিফিক যে রিজন, এখানে কিন্তু আপনার একটা জিনিস স্পষ্ট যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত, তাদের ভেতরে যে স্বার্থ, তাদের অনেক ক্ষেত্রে তাদের স্বার্থটা অভিন্ন, এবং তাদের দুজনের ভিতরে একটা স্ট্র্যাটেজিক কিন্তু আপনার বন্ধুত্ব, স্ট্র্যাটেজিক একটা মানে কৌশলগত একটা পার্টনারশিপ তাদের ভিতরে কিন্তু বিদ্যমান। এখন এইটাকে আবার সরল রেখায় দেখাও ঠিক হবে না, কারণ একটা সময় ছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র তারা ভারতের চোখ দিয়েই কিংবা ভারতের মাধ্যমেই সাউথ এশিয়াতে তারা তাদের পলিসি নির্ধারণ করে। কিন্তু গত অনেকদিন ধরে আমরা দেখছি বাইডেন প্রশাসনের সময় থেকে যে তারা কিন্তু আর ওই বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে তারা ভারতের চোখ দিয়ে এই জিনিসগুলোকে দেখছে না, তারা সরাসরি হ্যান্ডেল করছে। এবং সেই হ্যান্ডেল করার যে পরিণতি সেটা হচ্ছে যে জুলাই আগস্টের যে কোটা আন্দোলন, সেটাকে আবার পরবর্তীতে সরকার পরিবর্তনের আন্দোলনে রূপ দেওয়া, এবং সেটার পেছনে $27 মিলিয়ন, তারপরে আরো ইউএসএইড এর অনেক ফান্ডিং এসছে অনেক এনজিওর মাধ্যমে। আবার স্নাইপার রাইফেল কারা ব্যবহার করেছে আমরা জানি না। এটা মানে দেশি বিদেশি একটা শান্তিপূর্ণ আন্দোলন যদি হতো, সেই আন্দোলনে যদি সরকার পতন হতো, তাহলে আমার কিছু বলার ছিল না। আমরা তো 69-এর গণ অভ্যুত্থান সম্পর্কে জানি। আমরা বঙ্গবন্ধু যখন সরকার গঠন করেন তখন তো জাসদও অনেক আন্দোলন করেছে, পরবর্তীতে সামরিক সরকারের বিরুদ্ধে আন্দোলন হয়েছে। তা আমরা তো মানে অনেক রকম আন্দোলন হয়েছে, সরকার পতন হয়েছে, সরকার নতুন করে গঠিত হয়েছে। কিন্তু এই ধরনের যে এত এত মানুষের মৃত্যু, স্নাইপার রাইফেলের ব্যবহার, বিদেশি ফান্ডিং এইভাবে আসা, মানে এই যে মানে এত রকম অ্যাবনর্মালিটি, প্রায় কয়েকশো পুলিশকে হত্যা করে ফেলা, এই ধরনের কোনো অ্যাবনর্মালিটি কিন্তু আমরা দেখি না। হ্যাঁ, তো এখন বিষয়টা হচ্ছে যে আপনার মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইন্ডিয়া, তারা যদি বাংলাদেশ পলিসিতে একই থাকতো তাহলে পরে এই এত কিছু হতো না। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইন্ডিয়ার ভেতরে যেহেতু গ্যাপ হয়ে গিয়েছে, এবং মার্কিন যুক্তরাষ্ট্র ইন্ডিয়ার চোখ দিয়ে বাংলাদেশকে দেখতে চায়নি, তারা নিজেদের চোখ দিয়েই বাংলাদেশকে দেখেছে, এবং তারা নিজেরাই ইন্দো প্যাসিফিক যে রিজিয়ন, এখানকার আমাদের যে এখন মোটামুটি আমরা সেটা সাবেক প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা সেটা বলেছিলেন, কিন্তু এখন মোটামুটি এটা স্পষ্ট যে সেন্ট মার্টিন দ্বীপ এবং বঙ্গোপসাগর, এইখানে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের একটা সামরিক ঘাঁটি কিংবা কোনো একটা লজিস্টিক কিংবা কোনো একটা ফ্যাসিলিটি তারা চায়, যাতে করে তারা মিয়ানমার এবং চায়না, বঙ্গোপসাগর এই পুরো এলাকাতে তারা একটা নজরদারি করতে পারে। হ্যাঁ, যদিও তারা, আমি যতটুকু জানি, রোহিঙ্গাদের মধ্য দিয়ে, রোহিঙ্গা ক্যাম্পের মধ্য দিয়ে তারা ইনডিরেক্ট নজরদারিটা জারি রেখেছে। কারণ আপনি দেখবেন যে যত ইউরোপিয়ান ইউনিয়ন
জাতিসংঘ, মার্কিন যুক্তরাষ্ট্র যারা সফরে আসে তাদের একটা নির্দিষ্ট রোহিঙ্গা ক্যাম্প সফর এটা কমন, এবং এইটা ওয়েস্টার্ন একটা স্ট্র্যাটেজি যে তারা ওইটার মধ্য দিয়ে একটা নজরদারি, একটা ভিন্ন রকম তৎপরতা তারা পরিচালনা করে, প্রথম থেকেই ছিল, এবং সেইটা তারা নিজেদের নানা রকম বাহিনীর মধ্য দিয়ে যেমন করে, আমাদের এখানে নানা রকম সিভিল সোসাইটি, হিউম্যান রাইটস অর্গানাইজেশন তাদের মাধ্যমে করে। হ্যাঁ, তো এখন যেটা হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র তারা কিন্তু মানে তারা একটা পলিসি নিয়ে সেটাতে স্টিক করে বসে থাকে না। তারা কিন্তু কোনো একটা দেশের ক্ষেত্রে একটা পলিসি নিলে সেটা কতটুকু কাজ করছে, তাদের স্বার্থ উদ্ধার হচ্ছে কিনা, সেখানে পরিস্থিতি কতটা পরিবর্তন হচ্ছে। সুতরাং এইখানে মানে বিষয়টা হচ্ছে কয়েকটা মানে সার্জিও গোর এবং আমাদের খলিলুর রহমান সাহেব, আমাদের পররাষ্ট্রমন্ত্রী, তাদের ভিতরে কি আলাপ হয়েছে আমরা মানে নানা রকম স্পেকুলেশন, নানা রকম কথাবার্তা শুনেছি, কিন্তু কি আলাপ হয়েছে অনেক কিছুই আমরা জানি। তবে আমরা যেটা স্পষ্ট করে জানি সেটা হচ্ছে যে সার্জিও গো তিনি এখানকার যে ইন্ডিয়ান হাই কমিশনার তার সাথে এসে একটা মিটিং করেছেন, এবং সেটা মানে সেটা সবার মধ্যে একটা অন্যরকম প্রশ্ন জন্ম দিয়েছে, অন্যরকম একটা কৌতূহল জন্ম দিয়েছে যে তিনি ইউকের যে রাষ্ট্রদূত তার সাথে হাই কমিশনার তার সাথে মিটিং করলেন না, ইউরোপিয়ান ইউনিয়নের সাথে মিটিং করলেন না, চায়নার সাথে মিটিং করলেন না, শুধুমাত্র ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী তার সাথে কেন মিটিং করলেন? হ্যাঁ, এটা একটা প্রশ্নের জন্ম দিয়েছে। আর একটা হচ্ছে যে আপনার যে মিটিংটা হয়েছে তারপরে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান উনি অনেক বিষয়ে প্রশ্ন করেছে, তিনি শুধু না 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 বলেছেন। অথচ আমরা জানি যে আপনার সার্জিও গো তিনি মূলত এসেছেন যে বাংলাদেশের পররাষ্ট্র নীতি, নতুন সরকার সেটা তারা কোন ডাইরেকশনে চলবে, এটা কি চীনপন্থী হবে নাকি ভারতপন্থী হবে নাকি যুক্তরাষ্ট্রপন্থী হবে নাকি সবাইকে নিয়ে চলবে, এইটা বুঝতে কিন্তু তারা এসেছেন। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু আপনার নিজস্ব স্বার্থের জায়গা আছে, যেমন তারা চীনকে কোনোভাবে ছাড় দিবে না, তারা কিন্তু রাশিয়াকে কোনোভাবে ছাড় দিবে না। এবং আপনি দেখবেন যে সাম্প্রতিক সময় কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের যারা বিশেষ দূত মানে তারা কোথাও সফরে গেলে মানে তারা একই সাথে বিশেষ দূত এবং একই সাথে তারা রেজিম চেঞ্জ এক্সপার্ট। সুতরাং তারা কোনো দেশে গেলে সেখানে সেটা নিয়ে নানা রকম উৎকণ্ঠা শুরু হয়ে যায়, এবং তারা ওই দেশ পরিত্যাগ করার পরে অনেক অ্যাবনর্মাল পরিস্থিতি মানে তৈরি হয়। যেমন কিছুদিন আগে সার্জিও গো তিনি কিন্তু নেপালে গিয়েছেন, এবং নেপালে যাওয়ার পরে সেখানকার প্রধানমন্ত্রী তার সাথে ওনার দেখা হয়, কয়েকজন মন্ত্রীর সাথে দেখা করেছেন, এবং উনি মানে নেপাল ত্যাগ করার পরে আমরা দেখলাম যে কিছুদিনের ভিতরে নেপাল অশান্ত হয়ে গেল, কয়েকজন নিহত হলো, সেখানে কারফিউ জারি করা হলো। আবার আপনার মনে থাকবে ডোনাল্ড লু, উনি তো ওনাকে রেজিম চেঞ্জ এক্সপার্ট বলা হতো, উনি যখন পাকিস্তান গিয়েছিল, বিশেষ করে ইমরান খান রাশিয়াতে গিয়ে যখন ইউক্রেন রাশিয়া যুদ্ধ এখন প্রায় মানে শেষের দিকে যুদ্ধটা কিংবা অনেক দুর্বল হয়ে গিয়েছে, কিন্তু তখন রাশিয়া ইউক্রেন যে যুদ্ধটা ছিল ওই সময় আপনার ইমরান খান রাশিয়াতে সফর করাতে মার্কিন যুক্তরাষ্ট্র প্রচন্ড ভাবে ক্ষুব্ধ হয়েছে। তারা কোনোভাবে চায়নি যে পাকিস্তান মার্কিন বলয় থেকে রাশিয়ার দিকে ঝুঁকে যাক, এবং সেই জন্য কিন্তু ডোনাল্ড লু উনি গিয়ে বলেছিলেন যে তার যে একটা বার্তা ছিল যে ইমরান খানকে যে কোনোভাবেই ক্ষমতাচ্যুত করতে হবে, এবং ডোনাল্ড লু পাকিস্তান পরিত্যাগ করার পরেই মাসখানেকের ভিতরেই কিন্তু আমরা দেখলাম ওখানে অনাস্থা ভোটে ইমরান খান তিনি ক্ষমতাচ্যুত হলেন এবং পরবর্তীতে তাকে কারাগারে যেতে হলো। সুতরাং এই যে আপনার মানে বেশ কিছু ঘটনা যে মার্কিন যুক্তরাষ্ট্রের যারা দূত, বিশেষ দূত এবং কোনো একটা নির্দিষ্ট রিজিয়নে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে মার্কিন স্বার্থ দেখভাল করার জন্য, তারা একই সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ দেখভাল করছেন, আবার একই সাথে মানে আমাদের মতো দুর্বল যে সমস্ত, যেখানে গণতন্ত্র দুর্বল, যেখানে অর্থনীতি দুর্বল, যদিও মানে অন্তত 5ই আগস্টের ঘটনাগুলোর পরে আমার কাছে মনে হয়েছে যে 5ই আগস্টের আগে আমাদের অর্থনীতিটা বেশ ভালোই চলছিল, নানা রকম অভিযোগ ছিল, টাকা পাচার, তারপরে ব্যাংকিং ব্যবস্থা দুর্বল হওয়া, কিন্তু তারপরেও যে অর্থনীতিটা এত শক্তিশালী হচ্ছে সেটা কিন্তু আমার কাছে একটা মানে $1 মিলিয়ন কোয়েশ্চেন, যে এত রকম পাচার হচ্ছে, এত কিছু হচ্ছে, তারপরে কি করে পদ্মা সেতু করা তো চারটিখানি কথা না, মেট্রো রেল কথা করার তো চারটিখানি কথা না,
তারপরে এত বড় বড় অবকাঠামো যে হচ্ছিল, আপনার পৃথিবীর কোথাও কিন্তু ওই পাচার দুর্নীতি 100% রোধ করা যায় না। হ্যাঁ, একটা কন্ট্রোলের মধ্যে থাকতে হয়। এবং আমাদের 5ই আগস্টের আগে যে বলা হলো টাকা পাচার হচ্ছে, দুর্নীতি হচ্ছে, 5ই আগস্টের পরে তো তার চেয়ে বেশি। আমরা তো সেটা তো করতে দেখলাম না। এবং 5ই আগস্টের পরে তো আমার শিক্ষা, আমার স্বাস্থ্য, আমার বিশ্ববিদ্যালয়, আমার পুলিশ, আমার প্রশাসন, আমার ব্যবসা বাণিজ্য সবই তো দেখতেছি ধ্বংসের পথে। কোথাও তো আমি পজিটিভ কিছু দেখছি। সুতরাং আমার কাছে যেটা মনে হয়, সার্জিও গো তিনি এসে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ইন্টারেস্ট, তাদের যে চাওয়াটা, সেটা তিনি জানিয়ে গিয়েছেন। এবং একই সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু কিছু থাকে তো নিজস্ব স্বার্থ, যেটা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সমস্ত মাল্টিন্যাশনাল কোম্পানি, তারা কতটুকু বিজনেস করতে পারবে কি পারবে না, তাদের যে ব্যবসা বাণিজ্য সেটাকে আরো মসৃণ করা, তারা যেন খুব স্মুথলি এখানে ব্যবসা বাণিজ্য করতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রের দেশীয় এবং বেসরকারি স্বার্থ, মানে বেসরকারি ব্যবসা বাণিজ্যিক স্বার্থগুলো যেন স্মুথ হয়। একই সাথে তাদের সামরিক নিরাপত্তাজনিত যে স্বার্থ, আবার তাদের যে প্রভাব বলয়, বৈশ্বিক প্রভাব বলয়, তারা মানে চীনকে কোনো স্পেস দিবে, কিংবা চীনের দিকে যদি কেউ ঝুঁকে যায় তাহলে তারা সেটাকে ছাড় দিবে। আবার একই সাথে আরেকটা বিষয় আলোচনায় এসছে যে আওয়ামী লীগের কারোর সাথে বৈঠক হয়েছে, এবং তিনি শুধু মানে এই যে আসার পরে 3 দিন এই সময়ের ভিতরে তিনি সিভিল সোসাইটি, পলিটিক্যাল পার্টি, বিভিন্ন জনের সাথে, বিভিন্ন গ্রুপের সাথে তিনি আলাপ আলোচনা করেছেন। সুতরাং এই আলাপ আলোচনার মধ্য দিয়ে তিনি বাংলাদেশের যে নতুন পরিস্থিতি 5ই আগস্টের পরে একটা নির্বাচিত সরকারের সময় পরিস্থিতি বুঝতে চেয়েছেন। তিনি তার মতো করে বুঝতে চেয়েছেন কোথায় দুর্বলতা, কোথায় শক্তি, এবং তারা কোন দিকে অগ্রসর হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র তাতে সমর্থন দেবে, নাকি নতুন কোনো পরিস্থিতি তারা তৈরি করবে। হ্যাঁ, এবং এইখানে আওয়ামী লীগ, হ্যাঁ, এটা বলা হয় যে আওয়ামী লীগ পতনের পেছনে তাদের একটা বড় হাত আছে। আবার এটাও ঠিক যে তারা যখন বুঝতে পারবে যে বাংলাদেশে উগ্রবাদের উত্থান হচ্ছে, এবং এই উগ্রবাদের এই উত্থানটা তারা চায় না, তখন কিন্তু উগ্রবাদকে ফেলতে, কারণ আমরা দেখেছি আল কায়দা তাদেরই তৈরি, আবার আল কায়দাকে তারাই তুলে ফেলেছে। আফগানিস্তানে তালেবান তাদের তৈরি, তারা কিন্তু সেই উগ্রবাদকে ছুড়ে ফেলতে তারা কিন্তু কোনো সংকোচ করে না। সময় যখন এসছে তখন কিন্তু তারা ছুড়ে ফেলেছে। সুতরাং সবকিছু মিলেমিশে মানে এই বিষয়টাকে আমার কাছে মনে হয়েছে, একদিকে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্টারেস্ট, তাদের রাষ্ট্রিক যে স্বার্থ এবং ব্যবসা বাণিজ্যের যে স্বার্থ, সেইটাকে বোঝা, সেইটাকে আরো মসৃণ করা। একই সাথে চীনের দিকে বাংলাদেশ বেশি ঝুঁকে যাচ্ছে কিনা, এবং সেইখানে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, তাদের ভিতরে একটা আপনার কনসেনসাস আছে। এবং সেইটার ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি সার্জিও গো এবং দীনেশ ত্রিবেদী, তারা কিন্তু এই অফিসিয়াল পজিশনের বাইরেও, একজন ভারতের দূত, তার একজন মার্কিন রাষ্ট্রদূতের, মার্কিন যুক্তরাষ্ট্রের দূত, এটার বাইরেও কিন্তু তারা ব্যক্তিগতভাবে বন্ধু। এবং সার্জিও গো কিন্তু আপনার নিজের টুইট করে বলেছেন যে তিনি বাংলাদেশের ক্ষেত্রে দীনেশ ত্রিবেদীর সাথে একসাথে কাজ করতে উৎসাহ। সুতরাং এইটার ক্ষেত্রে আপনার যেখানে যেখানে আপনার মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের স্বার্থ এক, বিশেষ করে বাংলাদেশের ব্যাপারে, সেই সমস্ত বিষয়ে আলোচনা হয়েছে, এবং সেই সমস্ত বিষয়ে মানে ইতিবাচক কিছু আমি দেখতে চাই। কারণ বাংলাদেশ যেরকম ভাবে একটা মবের রাজ্য হয়ে গিয়েছে, বাংলাদেশ যেভাবে একটা অস্থিতিশীল রাজ্য হয়ে গিয়েছে, বাংলাদেশ যেভাবে আপনার মিথ্যা মামলায় মাসের পর মাস লোকজন পড়ে আছে, তাদের জামিনও দেয়া হচ্ছে, এবং এখানে আপনার দ্রব্যমূল্য পরিস্থিতি, গ্যাস নেই, তেল নেই, তেলের আপনার দামও অনেক বাড়ানো হলো, তারপরে নতুন চাকরি বাকরি নেই। এইরকম পরিস্থিতি একটা মোটামুটি সহনশীল স্থিতিশীল অবস্থা চায়। বাংলাদেশ রাতারাতি স্বর্গ হয়ে যাবে, বেহেশত হয়ে যাবে, কিংবা বাংলাদেশকে কোনো একটা দল বেহেশত বানিয়ে ফেলবে, সেটা আমি মনে করি না। আমাদের এত কিন্তু এত মানে সমস্যা, এত সংকট, কিন্তু 5ই আগস্টের পরে মানে দুইটার মধ্যে যদি আমরা মেলাই, তাহলে 5ই আগস্টের আগে নিশ্চয়ই আমরা অনেক ভালো ছিল। মানে এইরকম একটা অনিশ্চিত পরিস্থিতির মধ্যে কিন্তু আমরা বেশি দিন থাকতে চাই। শেখ হাফিজুর রহমান কার্জন, আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে ছোট্ট করে, যেহেতু টপিকটা আমরা আলোচনা করবো বলে ঠিক করে রেখেছিলাম,
শেখ হাসিনার দেশে ফেরার যে আলাপ, সেখানে দুরকম একটা অবস্থান আছে। এটা বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ যে একদিক দিয়ে শেখ হাসিনার দিক থেকে মিডিয়ার মাধ্যমে কনফিডেন্টলি বলা হচ্ছে তিনি ফিরবেন এই ডিসেম্বরের মধ্যে, একদম স্পেসিফিক। আমাদের অনেক আলোচক বলেন যে তিনি 16 ডিসেম্বর ফিরবেন। আবার বাংলাদেশে তার বিরোধী যারা আছে তাদের বক্তব্য হচ্ছে যে শেখ হাসিনা এটা রাজনৈতিক ভাওতাবাজি করছে, তিনি ফিরবেন না। আমরা যদি ধরে নেই যে শেখ হাসিনা ফিরে আসবেন, তাহলে ডিসেম্বর বা ডিসেম্বর পরবর্তী বাংলাদেশের পলিটিক্সটা কিরকম হতে পারে বলে আপনার ধারণা? দেখেন, আমি যেটা মনে করি যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বাংলাদেশে ফেরত আসাটা এটা প্রথম না। কারণ 1975 সালের 15ই আগস্ট যে বিয়োগান্ত ঘটনা হয়েছিল, এবং এই উপলক্ষে আমি আগস্ট মাস শোকের মাস। বঙ্গবন্ধু সহ সপরিবারে যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের সবার প্রতি আমার যে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, এবং আল্লাহ পাক তাদের জন্য বেহেশত নসিব জান্নাতুল ফেরদৌসে তাদের স্থান করে দেন, সেই দোয়া করছি। তো এইটা আপনার 15ই আগস্টের পরে কিন্তু শেখ হাসিনা 1981 সালে প্রত্যাবর্তন করেছিলেন, এবং তখনও কিন্তু নানা রকম সমস্যা ছিল, নানা রকম হুমকি ছিল। 2007-08-এর সময় কিন্তু আরো পরিস্থিতি আরো খারাপ ছিল, যে আপনার দুই নেত্রীকে, বেগম খালেদা জিয়া, শেখ হাসিনা দুইজনকেই গ্রেপ্তার করা হয়েছিল। তারপরে শেখ হাসিনাকে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল। তখনও কিন্তু নানা রকম হুমকির মধ্যে শেখ হাসিনা তার যে সাহস, তার যে রাজনৈতিক মানে পলিটিক্যাল প্রমিস এবং তার যে দৃঢ়তা, সেটার জন্যই তিনি কিন্তু ফেরত এসেছিলেন। এবং এবারও কিন্তু মানে নানা রকম প্রচার করা হয়, কিন্তু তিনি তো মানে তাকে তো এমন এক পরিস্থিতিতে দেশ ত্যাগ করতে হয়েছিল যখন তার জীবনের নিরাপত্তাই হুমকির মুখে ছিল, এবং তাকে তো আপনার সামরিক বাহিনীর হেলিকপ্টারে করে তাকে পৌঁছে দেওয়া হয়েছে। হ্যাঁ, এবং তিনি ফিরবেন বাংলাদেশের মানুষের জন্য, তিনি ফিরবেন আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য, তিনি ফিরবেন বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং 71 সালে মুক্তিযুদ্ধ করে যে বাংলাদেশটা হয়েছিল সেটা আমরা দেখলাম যে কিভাবে পাকিস্তানি শকুনটা কামড়ে ধরেছে। সুতরাং সেইটাকে রক্ষা করার জন্য তাকে ফিরতে হবে, এবং তিনি ফিরবেন। এবং আপনার জিও পলিটিক্সের যে নতুন সমীকরণ আমরা দেখছি, তাতে করেও তার ফেরাটা জরুরি। এবং উনি যখন ফিরবেন, তিনি চার্টার প্লেনে ফিরতে পারেন, এবং তাতে করে আপনার কয়েকটা পরিস্থিতি তৈরি হতে পারে যে তিনি আসবেন, আপনার আত্মসমর্পণ করবেন, তাকে কোথায় রাখা হবে, তাকে তার জন্য নিশ্চয়ই বিশেষ জেলের ব্যবস্থা করা হবে, নইলে তাকে ক্যান্টনমেন্টে রাখা হবে, কারণ তার নিরাপত্তার প্রশ্ন একটা বড় প্রশ্ন। এবং ওই পরিস্থিতিতে আপনার আওয়ামী লীগের আমরা জানি কমপক্ষে 5 কোটি সমর্থক তো আছে, তার ভিতরে 5 লাখ না হোক 50,000ও যদি এসে হাজির হয় যে আমরা নেত্রীর সাথে আমরা আত্মসমর্পণ করব, তাতেই তো একটা পরিস্থিতি খুব উত্তপ্ত হয়ে যাবে। এবং শেষ পর্যন্ত এমন পরিস্থিতিও হতে পারে যে ইদার আপনার জরুরি অবস্থা জারি করতে হবে, না হলে পরে মার্শাল ল দিতে হবে। আর আমরা তো এখন যে পরিবেশের মধ্যে আছি সেটাও খুব ভালো পরিবেশ না। সুতরাং আমরা যদি মানে সবকিছু মিলে, এবং আপনার 5ই আগস্টের পরে যে একটা পলিটিক্যাল ভ্যাকুয়াম হচ্ছে, সেই ভ্যাকুয়ামের সূত্র ধরে যে নৈরাজ্য, যে মব, তারপর সব জায়গায় যে চাঁদাবাজি, সব জায়গায় যে একটা আপনার পেশাওয়াল অবস্থা হয়েছে, সেইটাকে পূরণ করার জন্য তো আপনার এই ফেরাটা খুবই দরকার। হ্যাঁ, এবং আমি মনে করি যে তিনি ফিরবেনই, এবং তিনি ফেরার মধ্য দিয়ে মানে আমরা দেখলাম মুক্তিযুদ্ধ বিরোধী তারা সৎ লোকের চেহারা তো আমরা দেখে ফেললাম, যে তারা নৈতিকভাবেও সৎ না, আর্থিকভাবেও সৎ না, রাজনৈতিকভাবেও সৎ না, তাদের চেহারা তো আমরা দেখে ফেললাম। আর যে সমস্ত মানে ছাত্র নেতা, তারা কি পরিমাণ দুর্নীতি করেছে, এবং তারা কি পরিমাণ বেয়াদব, তারা কি পরিমাণ অশ্লীল, তারা কি পরিমাণ পাকিস্তানের মানে মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানের দালাল, সেটা তো আমরা দেখে ফেলতাম। সুতরাং আমরা মানে ওই আমাদের যে পুরাতন বন্দোবস্তের মধ্য দিয়ে, যেটার মধ্য দিয়ে আমাদের ভালো খারাপ সবকিছু মিলে 55 বছরে আমরা যে বাংলাদেশটা অর্জন করেছি, সেইটাকে ধরেই আমরা অনেক দূর যেতে পারবো বলে আমার মনে হয়। সুতরাং আমি নিশ্চিত যে বঙ্গবন্ধু কন্যা ফিরবেন, এবং তিনি তার পূর্ণ মর্যাদা, পূর্ণ সাহস, পূর্ণ সমর্থন সবকিছু নিয়েই ফিরবেন, এবং তিনি সবার সাথে কথা বলেই ফিরবেন। এবং আমার কাছে মনে হয় যে বর্তমান সরকার এবং বর্তমান যারা আছে তাদের তো এটাকে ওয়েলকাম করা উচিত, যে তিনি ফিরতে চাচ্ছেন। তিনি তো ফিরে বলছেন না যে তিনি প্রাইম মিনিস্টারের
যে আসন সেখানে বসে যাবে। তিনি তো বলছেন না যে তিনি আবার সংসদে গিয়ে বসবেন। তিনি তো বলছেন না তিনি এখানে এসে আরাম-আয়েশের জীবন করবেন। তিনি বলছেন যে তাকে গ্রেপ্তার করা হতে পারে, তাকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হতে পারে। তারপরেও তিনি ফিরতে চাচ্ছেন। তাহলে পরে আপনি তো এটার ওয়েলকাম না করার কোনো কারণ নাই। হ্যাঁ? আপনার তো এটা ওয়েলকাম করা উচিত। এবং এটা হলে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের ভেতরে যে দীর্ঘদিন ধরে যে আমরা নানা রকম ভারসাম্যহীন, আমরা যে মব ভায়োলেন্স, নৈরাজ্য, নানা রকম কিছু দেখছি, এটার একটা সুরাহা মোটামুটি হবে বলে আমি মনে করি। থ্যাংক ইউ ভেরি মাচ প্রফেসর শেখ হাফিজুর রহমান কার্জন। অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনার প্রতি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে আবার। আসসালামু আলাইকুম। জি, আসসালাম।